স্টুডেন্টস ওয়েলকাম এভরিওয়ান। আমরা রায়মার্টিন প্রশ্নবিদ্যা মডেল কোশ্চেন পেপার 19 এর সলিউশন করছিলাম। তো এর আগের ক্লাস পর্যন্ত 13 দাগের প্রবলেম সলভ হয়েছিল। আজকের ক্লাস আমরা 14 দাগ এবং 15 দাগ সলভ করে মডেল কোশ্চেন পেপার 19 কমপ্লিট করবো এবং পরবর্তী ক্লাস থেকে মডেল কোশ্চেন পেপার 20 স্টার্ট করবো। ওকে, তো রায়মার্টিন প্রশ্নবিদ্যা সলভ হয়ে গেলে আমাদের ক্লাস 12 এর যে সেমিস্টার 4 এর প্রবলেম সলভ করা শুরু করবো। ম্যাথের শুরু করছি। দেখো আজকে 14 দাগের 1 থেকে 14 দাগের 1 বলেছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। তাহলে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা ধরে নিচ্ছি, ট্যাঙ্কের ব্যাস, ট্যাঙ্কের ব্যাসার্ধ ধরে নিচ্ছে। ব্যাসার্ধ সমান আর মিটার। মিটারই আছে তো পুরোটা? আচ্ছা, মিটার। সমস্তটা সেমিতে কিছুটা আছে, মিটারে কিছুটা আছে। আচ্ছা, মিটারেই রাখছি। আচ্ছা, এবার মিটার না রেখে এটা সেমিতে করে দিচ্ছি। ট্যাঙ্কের ব্যাসার্ধ আর সেমি। আচ্ছা, ট্যাঙ্কের ব্যাসার্ধ আর সেমি আর 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। আচ্ছা, ট্যাঙ্কে জলের উচ্চতা ইজ ইকুয়াল টু 9 মিটার। 9 মিটার মানে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, 900 সেমি। অতএব ট্যাঙ্কে জলের আয়তন কতটা? লম্ববৃত্তাকার চোঙাকৃতি বলেছে, তার মানে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন সেমি, এতটা জল আছে। এবার একটা পাইপ দিয়ে বের হয়ে যাচ্ছে। পাইপের সম্পূর্ণ আকারটা, একটা পাইপের আকারটা কল্পনা করো। পাইপের সম্পূর্ণ আকারটা একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি আকার, তাই তো? এবার পাইপের 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের পাইপের ব্যাস কত? পাইপের ব্যাস সমান 6 সেমি। অতএব পাইপের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ সমান 6/2 সেমি সমান 3 সেমি। এটা পাইপের ব্যাসার্ধ। আচ্ছা, এবার পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে পাইপ দিয়ে 225 মিটার বেগে জল বের হয় মানে কি? তাহলে 1 মিনিটে ওটা, এই যে 225 মিটারটা 1 মিনিটে ওটা দৈর্ঘ্য হিসেবে কল্পনা করতে হবে। ঠিক আছে? তাহলে পাইপ দিয়ে 1 মিনিটে বের হওয়া জলের আয়তন। অতএব পাইপ দিয়ে, এখানে দেখো এটা লিখে নাও আগে, 225 মিটার বেগে জল বের হয়। 225 মিটার মানে কি? 225 মিটার মানে হচ্ছে 225 মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, এত সেমি। অতএব পাইপ দিয়ে 1 মিনিটে বের হওয়া জলের আয়তন। পাইপ দিয়ে 1 মিনিটে বের হওয়া জলের আয়তন কত? এটা ট্যাঙ্কের জলটাই বের হচ্ছে পুরোটা। ঠিক আছে? 1 মিনিটে বের হওয়া জলের আয়তন পাই আর স্কোয়ার, আর মানে 3 স্কোয়ার, এইচ মানে 22500, এত ঘন সেমি। অতএব পাইপ দিয়ে 36 মিনিটে বের হওয়া জলের আয়তন কতটা হয়ে যাবে? ইজ ইকুয়াল টু 22/7 ইন্টু 3 স্কোয়ার 9 ইন্টু 22500 ইন্টু 36, এত ঘন সেমি। শর্তানুসারে এই যে ট্যাঙ্কের জলটা এইটাই এইভাবে বের হচ্ছে, তাহলে এই দুটো জলের আয়তন সমান হবে। তাহলে এখানে এবার এইখানটা একটু মুছে দেখো। শর্তানুসারে পাই আর স্কোয়ার 900, তাই তো? শর্তানুসারে পাই, এখানে লিখে দাও, শর্তানুসারে পাই আর স্কোয়ার 900 ইজ ইকুয়াল টু পাই, 36 মিনিটে পুরোটা বের হচ্ছে, ইন্টু 36। এটা পাই কেটে গেল, দুটো শূন্য কেটে দিচ্ছে। আচ্ছা, 9, এটা কেটে গিয়ে 4 হয়ে যাচ্ছে। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এই যে 36 ইন্টু 225। তাহলে আর ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এটা রুটের মধ্যে 36 ইন্টু 225। তাহলে আর ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে প্লাস মাইনাস, এইটা 36টা 6,
আর এটা 15, তাহলে আর ইজ ইকুয়াল টু 6 15 90। অতএব 2r ইজ ইকুয়াল টু কত? 2r ইজ ইকুয়াল টু 2 ইন্টু 90 সমান 180 বের হচ্ছে 2r। পাইপের ব্যাসার্ধ আমরা ট্যাঙ্কের ব্যাসার্ধ ধরেছিলাম, চকেতে ট্যাঙ্কের ব্যাস বের করতে বলেছে, ট্যাঙ্কের ব্যাসার্ধ ধরে নিচ্ছিলাম আর, তাহলে 2rটা ট্যাঙ্কের ব্যাস হবে। অতএব ট্যাঙ্কের ব্যাস 180 সেমি। দেখো সহজভাবে নির্ণয় হয়ে গেল, ট্যাঙ্কের ব্যাস 180 সেমি। নেক্সট দেখো 14 দাগের 2 এর অঙ্ক। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল দেয়া আছে। তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল দেয়া আছে। তাঁবুটি তৈরি করতে এত টাকা মূল্যের ত্রিপল লাগে। 1 বর্গমিটার ত্রিপলের মূল্য 250 টাকা। তাঁবুর উচ্চতা নির্ণয় করতে দিয়েছে। দেখো ভূমির ক্ষেত্রফল দেয়া আছে। আচ্ছা, আমরা ধরছি তাঁবুর ভূমির ব্যাসার্ধ, ধরি তাঁবুর ভূমির ব্যাসার্ধ সমান, আর কি একক আছে এখানে? মিটার একক আছে সমস্তটা, আর মিটার। তাহলে তাঁবুর ভূমির ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার বর্গ মিটার, তাই তো? তাহলে শর্তানুসারে এটা তাঁবুর ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল আবার এত বর্গমিটার দেওয়া আছে। শর্তানুসারে এই যে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 13.86, 13.86, বা পাই এর মান 22/7 ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 13.86, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 13/8/6, এই দশমিক তুলে দিয়ে 100 নিয়ে নিচ্ছি, ইন্টু 7/22 হয়ে যাচ্ছে। আচ্ছা, নিশ্চয়ই 11 দিয়ে কাটবে। 11 দুগুণে 22, 11 দিয়ে 11 একে 11, 2 28, 11 দুগুণে 22, 6 11 66, আবার 2 দিয়েও কেটে যাচ্ছে, 6 দুগুণে 12, 3 63, বা আর ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? রুট ওভার অফ, এটা 63কে ভাঙলে 3 3 3 থেকে 9, 7 9 63, ইন্টু আবার একটা 7 বাই 10 ইন্টু 10। তাহলে আর ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 ইন্টু 7 বাই 10, বা আর ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 21/10, তার মানে 2.1। অতএব ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম। ভূমির ব্যাসার্ধ সমান 2.1 মিটার হলো ভূমির ব্যাসার্ধ। এবার বলছে তাহলে তাঁবুটার ভূমির ব্যাসার্ধ পাওয়া গেছে, তাঁবুর উচ্চতা চেয়েছে এবং তাঁবুতে রাতে কত লিটার বায়ু ধরে, মানে এবং আয়তনও বের করতে হবে। হ্যাঁ, তাহলে তাঁবু তৈরি করতে 225 টাকা 1 বর্গমিটার মূল্যে, 1 বর্গমিটার তিরপলের মূল্য এত টাকা। তাহলে 250 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, 1 টাকা খরচ হয় কত বর্গমিটারে? এবার তাঁবু তৈরি করছি, যে তিরপল লাগছে, তিরপল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা। ঠিক আছে, এইখানটা আমরা পেয়ে গেছি, এটা মনে রাখছি যে 2.1 মিটার ভূমির ব্যাসার্ধ। এবার 250 টাকা খরচ হয় তাঁবু তৈরিতে, 250 এত টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, 1 টাকা খরচ হয় 1/250 বর্গ মিটারে, আর 5,775 টাকা খরচ হয় 5,775/250 এত বর্গ মিটারে। ঠিক আছে, আচ্ছা, এইটা বের হওয়া রইলো। এইটা তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, এইটা তাঁবু তৈরি করতে তিরপল লাগছে মানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা। আচ্ছা, এবার এলটা আমরা জানি না, ভূমির ব্যাসার্ধ জানি। তাহলে তির্যক উচ্চতা যদি এল ধরে নিই, তির্যক উচ্চতা তাঁবুর সমান এল মিটার। তাহলে শর্তানুসারে পাই আর এল ইজ ইকুয়াল টু এটা
শর্তানুসারে পাই আর এল তো পার্শ্বতলের ক্ষেত্রফল, এইটা একটা বেরিয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল ক্যালকুলেশন করে, আর একভাবে ক্যালকুলেশন করে বের করতে পারছি পাই আর এল, দুটো নিশ্চয়ই সমান হবে। পাই ইন্টু আর এর মান 2.1 আর এল ইজ ইকুয়াল টু 5775 বাই 250, বা এল ইজ ইকুয়াল টু 5775 বাই 250 ইন্টু 7/22 ইন্টু এই যে এইটা 1/2.1 হবে, পয়েন্ট কেটে দিলে 10, পয়েন্ট তুলে দিলে 10 হয়ে যাচ্ছে ওপরে। আচ্ছা, এই 7 দিয়ে কাটলে 3 হয়ে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 2 10, 2 দিয়ে কাটলে 11 হয়ে যাচ্ছে, 11টা নিশ্চয়ই একে কাটবে, 5 11 55, 2 27, 11 দুগুণে 22, 5 এইটা আসছে। আচ্ছা, 5 দিয়ে কাটলে এবার কি হচ্ছে, 5 একে 5 0 5, এটা আবার 3 দিয়েও কেটে যাচ্ছে, দেখা যাচ্ছে 3 35 105, তাহলে এল ইজ ইকুয়াল টু 35 হয়ে যাচ্ছে তির্যক উচ্চতা, আর কিছু মান অবশিষ্ট থাকছে না, তাহলে তির্যক উচ্চতা 35 মিটার। অতএব তির্যক উচ্চতা সমান 35 মিটার। এবার যদি ধরি উচ্চতা সমান এইচ মিটার। আচ্ছা, এটা ব্যাসার্ধ হয়েছে 2.1 মিটার, তির্যক উচ্চতা 35 মিটার। আমরা উচ্চতাটা এবার নির্ণয় করব। এবার এই যে শঙ্কুর ক্ষেত্রে আমরা জানি যে এই পার্টটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করে, ব্যাসার্ধ উচ্চতা আর তির্যক উচ্চতা মিলে একটা সমকোণী ত্রিভুজ হয়। তাহলে এখানে কন্ডিশন কাজে লাগিয়ে আমরা উচ্চতাটা নির্ণয় করব। এবার অতএব এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার, বা এই স্কোয়ার প্লাস এইটা হচ্ছে 2.1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 35 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা 35 স্কোয়ার হয়ে গেলে উচ্চতা নির্ণয় করতে দিয়েছে, বা এই স্কোয়ার ইজ ইকুয়াল টু 35 স্কোয়ার মাইনাস 2.1 স্কোয়ার। আচ্ছা, এইখানে যে একটা মিসিং হয়েছে, এই যে 250 শূন্যটা নেওয়া হয়নি, একটা শূন্য থেকে যাবে, তার মানে এখানে একটা শূন্য থেকে যাবে, একটা 10 অবশ্যই থেকে যাচ্ছে, তার মানে 10 থেকে গেলে 3.5 হচ্ছে, এটা 3.5 হচ্ছে, 3.5 উচ্চতা, তির্যক উচ্চতা 3.5, এইটা অবশ্যই 3.5 হবে, এটা 3.5 স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে, বা এই স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে 3.5 প্লাস 2.1 ইন্টু 3.5 মাইনাস 2.1, এইটা 250 এই যে 250 ছিল, এই শূন্যটা নেওয়া হয়নি, শূন্যটা নিলাম, কাটছে কেটে গিয়ে 10 পড়ে থাকবে, ঠিক আছে, 3.5 হয়ে যাচ্ছে। এবার এইটা যোগ করলে আর বিয়োগ করলে কি আসছে, বা এইচ ইজ ইকুয়াল টু এটা রুটের মধ্যে কত হচ্ছে, 5 আর 1 6, 3 আর 2 5 56, আর ইন্টু আসছে বিয়োগ করলে 4 আর 1 3, তাহলে দশমিক তুলে দিলে এখানে 100 হয়ে যাচ্ছে, বা এইচ ইজ ইকুয়াল টু পুরো মানটা যদি ভেঙে নিই, এখানে হরে 10 ইন্টু 10 হয়ে যাচ্ছে, 56কে 7 আসছে 56, 7 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, আবার 14কে 2 ইন্টু 7, তাহলে বাইরে বেরিয়ে এসে এইচ ইজ ইকুয়াল টু একটা 7 হচ্ছে, আর 4টে 2 এর মধ্যে দুটো 2 হবে, আর 10 হবে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 7 দুগুণে 14 গুণে 28 বাই 10 2.8। অতএব তাঁবুর উচ্চতা সমান 2.8 মিটার। ঠিক আছে, 2.8 মিটার হলো। এবার বলেছে কত লিটার বায়ু আছে, লিটার বায়ু আছে মানে এটা ডেসিমিটার নিয়ে যেতে হবে। হ্যাঁ, তার মানে পাই আর স্কোয়ার এইচ, তাহলে তাঁবুর ব্যাসার্ধ, এটা উচ্চতা, এইটা সমান 28 মিটার, এত ডেসিমি, আমরা ডেসিমিটার নিয়ে চলে যাই, তাঁবুর ব্যাসার্ধ সমান 2.1 মিটার সমান 21 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে তাঁবুতে বায়ু থাকবে, বলছে তাঁবুতে কত লিটার বায়ু আছে, অতএব তাঁবুতে বায়ু আছে, অতএব তাঁবুতে বায়ু আছে সমান 1/3 পাই আর স্কোয়ার, আর মানে 21 ইন্টু 21 ইন্টু এইচ মানে 28, এত ঘন ডেসিমি মানে লিটার। হ্যাঁ, 3 7 21, 7 7 7 কেটে গেল, থাকছে 22 ইন্টু
21 ইন্টু 28 এত লিটার। গুণফলটা কত হবে দেখো, এটা 22-এর সঙ্গে 21 গুণ করছি, 22 একে 22 আর 22 দুগুণে 44, 2 4 2 6 4 462 ইন্টু 28, 8 দুগুণে 16 6 হাতে থাকে 1, 6 8 48 আর 49 হাতে থাকে 4, 4 8 32 আর 4 36 ইন্টু 2 দুগুণে 4, 6 দুগুণে 12 2 হাতে থাকে 1, 4 দুগুণে 8 থাকে 9, 6 9 4 13 3 হাতে থাকে 1, 6 2 8 থাকে 9, আর 9 3 12, 12,936, 12,936 লিটার। তাহলে তার মধ্যে বায়ু আছে 12,936 লিটার, এত লিটার বায়ু আছে। দেখো নেক্সট দেখো 14 দাগে 2 এর হয়ে গেল, 14 দাগে 3 এর অঙ্কে যাব। এই অঙ্কটা কিন্তু বেশ ভালো অঙ্ক ছিল এবং অঙ্কটা বেশ বড়। নেক্সট দেখো 14 দাগে 3। তিনি বলছে 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে। তাহলে একটা সোনার গোলককে পেটাচ্ছে, পিটিয়ে একটা 2.1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে, দণ্ডের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, তাহলে আগে গোলকের এত সময় গোলকের ব্যাসার্ধ 4.2 সেমি, গোলকের আয়তনটা বের করে নিচ্ছি। গোলকের আয়তন সমান গোলকের আয়তন নয়, গোলকের ব্যাসার্ধ। প্রথমে গোলকের ব্যাসার্ধ সমান 4.2 সেমি, অতএব গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব ইন্টু 4.2 তার কিউব ঘন সেমি। ঠিক আছে, গোলকের আয়তন বেরোলো এত ঘন সেমি। এবার এই আয়তনটাকেই নিয়ে লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে। এত সেমি দৈর্ঘ্যের ব্যাসে লম্ববৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য, ধরি লম্ববৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য ধরে নিচ্ছি, লম্ব বৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য 8 সেমি এবং লম্ব বৃত্তাকার এবং না প্রদত্ত দেওয়া আছে, যেটা প্রদত্ত লম্ব বৃত্তাকার দণ্ডের কি দেওয়া আছে, ব্যাস 2.8 সেমি সমান 2.8 সেমি। অতএব লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ সমান 2.8/2 সেমি সমান 1.4 সেমি। ঠিক আছে, অতএব লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, পায়ের মান 22/7, আর স্কোয়ার মানে 1.4 ইন্টু 1.4 ইন্টু এইচ কত, এইচ এত ঘন সেমি। এবার এইটা দিয়েই, এই আয়তনটা দিয়ে এইটা তৈরি করা হয়েছে, তাহলে দুটোর আয়তন নিশ্চয়ই সমান হবে। তাহলে শর্তানুসারে গোলকটাকেই পিটিয়ে লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হয়েছে, যে 22/7 ইন্টু 1.4 ইন্টু 1.4 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব মানে 4.2 3 বার, 4.2 4.2 4.2 পাই ক্যান্সেল। আচ্ছা, 1.4 দিয়ে 4.2 এ গেলে 0.3 হবে, শুধু 3, 0.3 না শুধু 3, এইটা কেটে গিয়েও 3 হবে। বা এইচ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 4/3 থেকে যাচ্ছে, এইখানে 3 থাকছে, 4.2 থাকছে, 3 কেটে গেল, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত, 3 4 12 ইন্টু 4.2 ইন্টু 12, 42 ওখানে 84 ইন্টু 42 থেকে 42, 4 8 দিয়ে 10 শূন্য হাতে 1 4 5, 50.4। তাহলে এইটা আসছে 50.4। অতএব দণ্ডের দৈর্ঘ্য 50.4 সেমি, দণ্ডের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 50.4 সেমি। ঠিক আছে,
আচ্ছা দেখো, এর সাথে সাথেই 14 দাগে 3টে অঙ্ক ছিল, 3টে কমপ্লিট হয়েছে। এবার আমরা 15 দাগে যাবো, রাশি বিজ্ঞানের অঙ্ক যেগুলো আছে। গোলকের আয়তন বের করা হয়েছে, গোলকটাকে পিটিয়ে লম্ববৃত্তাকার চোঙ আকৃতি করা হয়েছে। তাহলে দুটোর আয়তন একই আয়তনের মানকে নিয়ে তৈরি করা হয়েছে, তাহলে দুটোর আয়তন সমান করলে অটোমেটিক এইচ এর মানটা বেরিয়ে যাচ্ছে। পনেরো দাগের একের অঙ্ক কি বলা আছে? তথ্যের গড় নির্ণয় করতে দিয়েছে। আচ্ছা, এখানে বলা আছে যে শ্রেণীর সীমানা বলা আছে, পরিসংখ্যা বলা আছে। শ্রেণীর সীমানা থেকে, এটা শ্রেণীর সীমা হবে, শ্রেণীর সীমা থেকে শ্রেণীর সীমানা বের করতে হবে। হ্যাঁ, যেটা দেয়া আছে সেটা শ্রেণীর সীমা। কারণ শ্রেণীর সীমানার ক্ষেত্রে মাঝের মানটা ইকুয়াল হয়ে যায়। শ্রেণীর সীমা, শ্রেণী সীমা, শ্রেণী সীমানা, ঠিক আছে এইটা। আচ্ছা, মধ্যক আমাদের বের করতে হবে, এটা এক্স আই। পরিসংখ্যা, এফ আই, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা প্রথমে মান আছে 5 থেকে 14, 15 থেকে 24, এইভাবে পরপর মান আছে, ঠিক আছে। পাঁচ থেকে 14, 15 থেকে 24, এই পরপর মানগুলো সিম্পলিফাই করে মানটা নির্ণয় করতে হবে। দেখো, তাহলে সিম্পলিফাই যাচ্ছি। দেখো, যদি শ্রেণীর সীমানায় আমরা এটাকে ধরে নিই, নর্মালি শ্রেণীর সীমানা যে আছে, যদি এটা শ্রেণী, এই দিকেরটা বাদিয়ে দিচ্ছি, শ্রেণীর সীমানাটাকে নিয়ে করছি ক্যালকুলেশন। আচ্ছা, শ্রেণীর সীমানা আছে 5 থেকে 14, 15 থেকে 24, 5 থেকে 14, এইটা একটা, 15 থেকে 24, এইটা একটা। এরপর কত বলা আছে? এরপর আছে 5 থেকে 14, 15 থেকে 24। আচ্ছা, তারপর আছে 25 থেকে 34, 25 থেকে 34। তারপরে আছে 25 থেকে 34-এর পর 35 থেকে 44, 35 থেকে 44। তারপরে আছে 45 থেকে 54। আর আছে আর 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 হ্যাঁ, 55 থেকে 64। আচ্ছা, এবার পরিসংখ্যা কি দেওয়া আছে? 3, 6, 18, 20, 10, 3। 3, 6, 18, 20, 10, 3। 3, 6, 18, 20, 10, 3। সামেশন অফ এফ আই কত? 18, 18 আর 20, 20 আর 10, 30, 40, 48 আর 3, 51, 51 আর 3, 54 আর 6, 60। আচ্ছা, এখানে এফ আই এক্স আই মধ্যক কত হয়ে যাবে? 5 থেকে 14-র মধ্যক হয়ে যাবে 9.5। এটা হয়ে যাচ্ছে 9.5, 9 5 14, 9.5। তাহলে এর মধ্যক কত চলে আসছে? এটা 20 আর 10, 30, 30, 39, 39 হয়ে গেলে 19.5, তাই তো? 19 গুণ 38, 39। তারপর হয়ে যাচ্ছে, তার মানে তারপর একটা হয়ে যাবে এই একই লেভেলে 29.5, তাহলে 39.5, 49.5, 59.5 একই হবে। আচ্ছা, এবার সিম্পলিফাই করলে 9.5-এর সঙ্গে 3 গুণ, 3 5 15, 5 হাতে 1, 3 9 7 7 28, 28.5 হয়ে গেল প্রথমটা, ঠিক আছে।
তারপর একটা গুণ করলে এটা 6, 5 6 30 শূন্য, হাত থেকে 1 শূন্যটা কেটে যাবে, হাত থেকে 1, 6 9 54 আর একে 55 5, তাই তো? 6 9 54 আর একে 55 5, 19 সামেশন অফ এফ আই এক্স আই বের হবে। এই যে 19.5 এর সঙ্গে 6, 5 6 3 7 3, 6 9 54, 19.5 আর 5 6 3 7 3, 6 9 54, 54 আর 3 57 7, হাত থেকে 5, 6 6 5 11, 117, 117। আচ্ছা, এরপরটা 29.5 এর সঙ্গে 18, 29.5 এর সঙ্গে 18 গুণ করলে এটা হয়ে যাবে 531। 20 দিয়ে গুণ, এটা সহজে হয়ে যাবে, শূন্যটা ওদিকে কেটে যাচ্ছে, শূন্য একটা কেটে গেল, 5 দুগুণে 10 এর শূন্য হয়ে যাচ্ছে, হাত থেকে 1, তাহলে 5 দুগুণে 10 এর শূন্য, হাত থেকে 1। আচ্ছা, 9 দুগুণে 18 আর 1 19 এর 9, হাত থেকে 1, 3 দুগুণে 6 আর 1 7, 790। ঠিক আছে। আচ্ছা, এরপরেরটাও একটা শূন্যটা শুধু মাইনাস হয়ে যাবে, 495, কারণ এখানে একটা শূন্য উপর নিচে কেটে যাচ্ছে গুণ করলে। আচ্ছা, 59, তার মানে 60 ধরে নিলে 3 6 18, 180 থেকে 1.5 মাইনাস করলে এইটা হয়ে যাচ্ছে 178.5, এইটা হবে সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 2.5, 2.5 গুণ করলে 1 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে 1 হয়ে গেলে 8 8 8 16, 3 8 24, 24 থেকে 25, 25 আর 5 30 শূন্য, হাতে থাকে 3, 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 3 9, 9 9 18, 18 3 9 27, 27 আর সাথে 34 এর 4, হাতে থাকে 3, 27 আর সাথে 34 এর 4, হাতে থাকে 3, 3 আর 1 4, 4 আর 4 8, 8 আর সাথে 15, 15 আর 5 20, 20 আর 1 21, 2140, এইটা আসছে। অতএব যৌগিক গড় নির্ণয় করতে দিয়েছে, তো অতএব নির্ণয় যৌগিক গড় কি বলেছে, তথ্যের যৌগিক গড় নির্ণয় করো। অতএব যৌগিক গড় এক্স বার, অতএব যৌগিক গড় এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। এফ আই এক্স আই হচ্ছে 2140 বাই 60, এইটা কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে 3 6 18, 3 34, 3 6 18 দশমিক, 3 6 18, 3 34, 3 6 18, না এটা হচ্ছে না, 3 6 18, 3 34, 5 6 30, 40, 6 7 42, 5 3 45, 75 আসছে, তাই তো? 6 7 42, 40 আসছে, 3 6 18, 3 34, 5 6 30, 4 40, তাহলে 5 7 35, 5 7 35, 6 দিয়ে 214, 3 6 18, 3 34, 5 6 30, 4 দশমিকের জন্য 0, 6 6 36, তাহলে এবার 4 আসছে, এটা 6 6 6 6 হয়ে যাবে একবারে। তাহলে 6 6 6 6 হয়ে গেলে দু ঘরের পর তৃতীয় ঘরে এইরকম হচ্ছে 6 6, এর পরেরটাও 6 হবে। তাহলে যেহেতু তৃতীয় নাম্বারটা 6 আছে 5-এর বেশি, তাহলে আমরা 2 নম্বর মানটা এটা একটা বেশি নিয়ে নিচ্ছি, 67 প্রায়, নির্ণয় যৌগিক গড় হয়ে যাচ্ছে 35.67 প্রায়। ঠিক আছে, নেক্সট দেখো, এবার ওজাইব অঙ্কন করতে দিয়েছে। ওজাইবের অঙ্কে যাবো, দেখো এইটা দেখানো প্রসেসটা। পরিসংখ্যা বিভাজনের ওজাইব অঙ্কন করা। তথ্যটা আছে আমাদের, যেটা তথ্য আছে 0 থেকে 10, 10 থেকে 20, 0 থেকে 10, 10 থেকে 20 এবং এভাবে ক্রমাগত 70 থেকে 80 পর্যন্ত। হ্যাঁ, আর কি বলেছে, ক্রমযৌগিক তালিকা প্রকাশ করে, তথ্য থেকে ক্রমযৌগিক তালিকা প্রকাশ করে ওজাইব অঙ্কন করো। এবং এখানে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক, আচ্ছা আমরা ক্ষুদ্রতরই নির্ণয় করছি,
এবং 3, 8, 12, 14 এটা হচ্ছে পরিসংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, 3, 8, 12, 14 এইভাবে পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে নেক্সট দেখো পরের অঙ্ক 15-2। একটা কি বলছে, বলা আছে এখানে তাহলে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক ছক তৈরি করছি। তাহলে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক ছকটি হবে বলে, ঠিক আছে, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক ছকটি হবে। তাহলে এখানে প্রথমত হয়ে যাবে যে 0 থেকে 10 যেহেতু দেয়া আছে, তাহলে শ্রেণী, এইটা শ্রেণী এইভাবে লিখছি আমরা, শ্রেণী আর ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। আচ্ছা, শ্রেণীটা হয়ে যাবে প্রথমত, এখানে 0 থেকে 10 বলেছে, তার মানে 0-র কম, 10-এর কম, এইভাবে গিয়ে 80-র কম পর্যন্ত হবে, তাই তো। 0-র কম, 0 এত এর কম, 10 এর কম, 20 এত এর কম, 30 এর কম, 40 এর কম, 50 এর কম, 60 এর কম, 70 এর কম, 80 এর কম, ঠিক আছে। 0-র কমে কোনো মান নেই, তাহলে 0 হবে। 10-এর কম 3, এটা 0, 0 থেকে 10-এর মধ্যে 3 বলেছে, তাহলে 10-এর কম 3। এবার 20-র কম বলেছে, 20 থেকে 30-এর মধ্যে, 10 থেকে 20-এর মধ্যে 8 আছে, তাহলে এই যে 8 + 3 11 হয়ে গেল। আচ্ছা, 30-এর কম কত হবে, এই 11 + 12, 11 + 12 23 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার 40-এর কম কত আছে, এবার 30-এর কমে আছে 23টা আছে, আর 30 থেকে 40-এর মধ্যে আছে 14টা মান, তাহলে 14 + 23 37 হয়ে গেল। আচ্ছা, 40 থেকে 50 কত আছে, 40 থেকে 50 10, তাহলে 37 + 10 47 হয়ে গেল। 60-এর কম, তাহলে 47 + 60-এর কম, 47 + 6 47 + 6 53 হয়ে গেল। আচ্ছা, 70-এর কম, 70-এর কম হয়ে যাচ্ছে 5, তাহলে 53 আর 5 58 হয়ে গেল, 58, আর এটা হয়ে যাচ্ছে 60। এবার নিজেকে বুঝে ছক কাগজে মানগুলো নিতে হবে, যে সম্পূর্ণ মান ছক কাগজে ঠিকঠাকভাবে ধরছে এবং একটা নির্দিষ্ট ঠিকঠাকভাবে প্রকাশ করা যাচ্ছে ওজাইবটা, সেইভাবে প্রকাশ করতে হবে। এবং ছক কাগজে প্রথমেই লিখে নেবে ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতি বাহুকে, যেটা x অক্ষ বরাবর 1 একক বা y অক্ষ বরাবর যেভাবে ধরা হবে সেভাবে মানটা নিতে হবে। হ্যাঁ, আমরা যদি ছক কাগজে যে এইভাবে ক্রমযৌগিক পরিসংখ্যা, এইভাবে ছকটা যদি নেই, এই বরাবর ক্রমযৌগিক পরিসংখ্যা, এই বরাবর লিখে দেবে ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে, এইটা ক্রমযৌগিক পরিসংখ্যা। আর এদিকে যদি শ্রেণী নেওয়া হয়, তাহলে আমরা বিন্দুগুলো, কোন বিন্দুগুলো পুট করব, শ্রেণী যদি এইদিকে নেওয়া হয়, যে ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের x অক্ষ বরাবর প্রতিবাহুকে আমরা 1 এককই ধরছি, x অক্ষ বরাবর প্রতিবাহুকে 1 একক, এবং y অক্ষ বরাবর যদি y অক্ষ বরাবর সর্বাধিক মান কত আছে, ওদিকে যে সর্বাধিক মান এগিয়ে যাবে সেটা 60 পর্যন্ত আছে, তাই তো। যদি উভয় দিকে এককই ধরা হয়, এবং ছক কাগজের বিন্দুগুলো কি পাচ্ছি, বিন্দুগুলো আমরা পেয়ে যাচ্ছি, যেটা ছক কাগজে যে বিন্দুগুলো পেয়ে যাচ্ছি 0, 0, 10,3, এইদিকে 0, 0, 10,3, 20,11, 30,23, এইভাবে বিন্দুগুলো উল্লেখ করবে, ঠিক আছে।
তাহলে এইখানে আমরা এইভাবে নিচ্ছি, এইটা মনে করো 10, 20, 30, 40, 50, 60, 70, 80 এইভাবে। এই মানগুলো কিন্তু ছক কাগজে ধরবে, এরকম 80 পর্যন্ত এরকম থাকবে, সেইভাবে নিতে হবে। যদি 80 পর্যন্ত মান নেওয়া না যায় তাহলে সেইভাবে নিজেকে বুঝে নিতে হবে যে আমার 80টা মান ধরাবো সেই রকম। বা যদি নেওয়া না যায় তখন ছক কাগজে যে 2 ঘর সমান 1 একক ধরলে, ঠিক আছে, বা 1 ঘর সমান 2 একক, 1 ঘর সমান 2 একক তখন ধরে যাবে। হ্যাঁ, এবার এই বিন্দুগুলো পুট করলে কি হবে, এদিকে পরিসংখ্যা প্রথমত 0,0 এইখানে, তারপরে দেওয়া আছে 10,3, 10,3 এইটা ধরো এইরকম আছে, এটা 10, হ্যাঁ, এদিকে মান হচ্ছে সর্বাধিক 60-এ যেতে হবে, 10 আরেকটু নিচে ধরছে, এটা 10, এটা 20, 30, 40, 50, 60, ঠিক আছে। 0,0 এখানে, 10,3 সামান্য এইখানটা উঠবে 10,3, ঠিক আছে। 20,11, 20,11 মোটামুটি এইখানটা হচ্ছে 20,11, 30,23, 30,23, 10, 20, 30,23 এইখানে হচ্ছে। আচ্ছা, 40,37, 40,10, 20, 30 এইখানে 37 এইখানে যাচ্ছে। 50, কত 47, 10, 20, 30, 40, 50,47 এই জায়গায় হচ্ছে। আচ্ছা, 60,53, 60, এটা 50, 60,53 মনে করে এইখানে হচ্ছে, এবং 70,58, 70,58, 53 পাশে 58, এবং 80,60, 80,60 এই 60-এর সোজা। এইভাবে এবার পরপর স্কেল ধরে পরপর যোগ করলে এটা বোঝাই পাওয়া যাবে, ঠিক আছে। এটা ছক কাগজে হলে আরো সুন্দরভাবে একটু হেলানো গোছল হয়ে গেল, ছক কাগজে উচ্চতার দিকটা আর একটু বাড়িয়ে ধরলে আরো সুন্দরভাবে প্রকাশ পাওয়া যাবে। এইভাবে বোঝাই অঙ্কন করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, এরপর সংখ্যাগুরু মানের একটা অঙ্ক আছে, এবং সেই সংখ্যাগুরু মানের অঙ্কটা কমপ্লিট করলেই আমাদের এই মডেল কোশ্চেন পেপার 19 পেজ নাম্বার 596 মডেল কোশ্চেন পেপার 19 কমপ্লিট হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা দেয়া আছে সেখান থেকে আমাদের যে তথ্য দেয়া আছে সেখান থেকে আগে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন আকারে প্রকাশ করতে হবে। যে মানটা প্রদত্ত মান দেওয়া আছে সেটা এত এরকম এইভাবে আছে, তাহলে যে তথ্যটা দেয়া আছে আমাদের লিখতে হবে যে পরিসংখ্যা বিভাজন ছকটি হলো ক্রমযৌগিক পরিসংখ্যা আকারে দেয়া আছে তথ্যটা, সেখান থেকে পরিসংখ্যা বিভাজন ছকটি হবে পরিসংখ্যা বিভাজন ছকটি হবে বলে, ঠিক আছে। আচ্ছা, 10-এর কম, 10-এর কম মানে শ্রেণীর সীমানা লিখছি আর পরিসংখ্যা লিখছি, শ্রেণী সীমানা, আর এখানে পরিসংখ্যা। আচ্ছা, তাহলে এটা আমরা 0 থেকে 10-এ নিচ্ছি, বা 10-এর কম বললেও হবে, আর নেগেটিভ মান তো হবে না, তাই 10-এর কমে 0 থেকে 10 পর্যন্তই নিচ্ছি। তাহলে 0 থেকে 10-এর কম আছে, 80 পর্যন্ত আছে অনেকগুলো মান, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, ঠিক আছে। এইটা তাহলে 10-এর কম 7টা, তাহলে 0 থেকে 10, 7, তারপরে আছে 20-এর কম 21, তাহলে এইখানে মানটা কত হবে, 21 মাইনাস 7, 14। আচ্ছা, 30-এর কম 34, তাহলে টোটাল 21টা ছিল, তাহলে 34 মাইনাস 21 হয়ে যাচ্ছে, 34 মাইনাস 21 এটা হয়ে যাচ্ছে 13টা। 30-এর কম 34টা মান। আচ্ছা, 40-এর কম 46, 46, 46 মাইনাস 34 হয়ে যাচ্ছে 12। আচ্ছা, 50-এর কম কত মান, 50-এর কম বলে যাচ্ছে 66, তাহলে 66 মাইনাস 46 20টা। এবার 60-এর কম কত, 60-এর কম হয়ে যাচ্ছে 77টা মান, 60-এর কম 77, 77 মাইনাস 66 11।
আচ্ছা 70-এর কম কটা মান? 70-এর কম 92, তাহলে 92টা মান, 92 মাইনাস 77, 92 মাইনাস 77 15, আর এখানে 100টা মান, 100 মাইনাস 92 সমান 8। ঠিক আছে, এইটা ছকে প্রকাশ করা হলো, পরিসংখ্যা বিভাজন ছকে প্রকাশ করা হলো। এবার এখান থেকে তাহলে সংখ্যাগুরুর শ্রেণী কোনটা? সবচেয়ে বেশি মান আছে এইখানে 20, এখানে 20টা সবচেয়ে বেশি বার আছে, অতএব সংখ্যাগুরুর শ্রেণী এবার সহজেই নির্ণয় হয়ে যাবে। সংখ্যাগুরু শ্রেণী এই 40 থেকে 50-এর মধ্যে, এল সমান হয়ে যাচ্ছে 40, এইচ সমান হয়ে যাচ্ছে 10। ঠিক আছে, আচ্ছা এর ফ্রিকোয়েন্সি কত এই সংখ্যাগুরু শ্রেণীর? তাহলে 20, তাহলে f1 ইজ ইকুয়াল টু 20, f0 ইজ ইকুয়াল টু 12, আর f2 হচ্ছে পরের পরিসংখ্যাটা, f2 হচ্ছে 11। ঠিক আছে, এবার নির্ণয় সংখ্যাগুরু মান, এবার সূত্র ফেলে দিলেই হয়ে যাবে। নির্ণয় সংখ্যাগুরু মান, নির্ণয় সংখ্যাগুরু মান এল প্লাস, এল এর মান 40 প্লাস, তাই তো f1 মাইনাস f0, f1 20 মাইনাস f0 12, 2 ইন্টু f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ, এইচ এর মান 10, 40 প্লাস এখানে 8 ইন্টু 10, 20 দোকানে 40 মাইনাস দুটোই সেম সাইন 33 হয়ে যাচ্ছে, 40 প্লাস 8 10 80, বিয়োগ করলে 7, 80-কে 7 দিয়ে বিয়োগ করলে কত হচ্ছে? এই 80-কে 7 দিয়ে ভাগ করলে, তাই তো? টু f1 মাইনাস f0 মাইনাস f2, তাই তো? তাহলে 40 আসছে এখানে সংখ্যাগুরু মান 40, তাহলে f1 মাইনাস f0, তাহলে এখানে f1 এসছে পরিসংখ্যা বিভাজনে 20, তাই তো? f1 মাইনাস f0 তার আগেরটা 12 বাই 2f1, 20 দোকানে 40। আচ্ছা এইখানটা 23 হবে, বেশি নেওয়া হয়ে গেছে, এটা 33 নয়, এইটা হয়ে যাবে 23। তাহলে 40 থেকে 23 বিয়োগ ভাগ করে 17 আসছে, তাহলে 17 দিয়ে 80-কে ভাগ করলে কত হচ্ছে? এইখানটাই ভাগ করে দেখাচ্ছি, এই যে 17 দিয়ে 80-কে, 4 17 68, এখানে 12 দশমিকের জন্য 0, 17 17 17 5 17 85, 7 6 17 102, 7 17 119, 7 হলে 1 1 9, এটা 1 দশমিকের জন্য 0, তাহলে এটা আবারও কম, আবার একটা 0 খাবে তবে 100 হবে, আর 5 17 85 আসছে। তাহলে দুই ঘর পর্যন্ত যদি নেই, তৃতীয় ঘরে 5 চলে আসছে, তৃতীয় ঘরে 5 চলে এলে তাহলে আমাদের 4.70, ঠিক আছে? যেহেতু তৃতীয় ঘরে 5 আছে আমরা 1 নিয়ে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে 40 প্লাস 4.71, হ্যাঁ ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে 44.71 প্রায়। এইটাই নির্ণয় সংখ্যাগুরু মান। নির্ণয় সংখ্যাগুরু মান আছে দেখো 44.71, ঠিক আছে? দেখো প্রসেসটা। তাহলে এর সাথে সাথেই আমাদের মডেল কোশ্চেন পেপার 19 এর সলিউশন কমপ্লিট হলো, ঠিক আছে? আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, ফিরে পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 20 এর সলিউশন শুরু করব। ওকে, আজকের মতো আমরা এখানেই স্টপ করছি, ফিরে পরবর্তী ক্লাসে এবং মডেল কোশ্চেন পেপার 20 সলভ করব। এই প্রশ্নবিদটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলেই, এই রায়মার্টিন প্রশ্নবিদ কমপ্লিট হয়ে গেলে আমরা ক্লাস 12 সেমিস্টার 4 এর ম্যাথমেটিক্সের প্রবলেম সলভ করা শুরু করব। যদি আমাদের নর্মাল ইয়ার ওয়াইজ ক্লাস 12 এর সমস্ত সলিউশন করে দেওয়া আছে ম্যাথের, তবুও সেমিস্টার ওয়াইজ যেহেতু সিলেবাস ভাগ হয়ে গেছে, ক্লাস 12 এর সেমিস্টার ওয়াইজ সিলেবাস শুরু করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।